here. এই যে সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা আমরা শিখবো, এটা স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে অনেক ব্যবহৃত হয়। বাট আমরা এই বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতে পারি না কোথায় ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে, কোন ধরনের অর্থ দিচ্ছে। মূলত সেমি মডাল বা এটাকে সুডো মডালও বলে। এটা মূলত কেমন জানেন, বা এটা কেন সেমি মডাল বলা হয়? দেখেন, আমি বলছি যে ইংলিশে কথা বলতে গেলে আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখে থাকি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনারা প্রত্যেকেই অবগত আছেন, টোটাল টেন্সের স্ট্রাকচার আছে 12টি। এখন আমি বলছিলাম এই 12টি টেন্সের স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স ইংলিশে ডিসক্রাইব করা যায় না বা প্রকাশ করা যায় না। মনের সম্পূর্ণ ভাবটাকে পারফেক্টলি প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা আমাকে শিখতে হবে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল আছে, আমি এটা বলছিলাম। অর্থাৎ মেইন মডেল, অর্থাৎ রিয়েল মডেল বা অ্যাকচুয়াল মডেল ভার্ব যেটাকে বলা হয়, এই মডেল হচ্ছে মূলত 9টা। এই 9টা মডেল কি সেটাও আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, যে ক্যান, খুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং মাস্ট। ক্যান, খুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং মাস্ট, এই 9টি হচ্ছে অ্যাকচুয়াল মডেল। মডেলের সুবিধা হচ্ছে মডেলের পর মেইন ভার্ব বসে। মডেল কি ওয়ান কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। এদের পরে মেইন ভার্ব থাকে, সেই মেইন ভার্বটা প্রেজেন্ট বা বেস ফর্মে বসে। আর এইখানে এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব। সেমি মডেল মানে কি? এদের চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডেলের মতো। অর্থাৎ অক্সিলারি প্রধানত দুই প্রকার, একটা প্রাইমারি একটা মডেল। প্রাইমারি কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড, যেগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। এখন এই সেমি মডেল হচ্ছে এমন কিছু ভার্ব যে ভার্বকে দেখতে প্রাইমারির মতো। অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, অর্থাৎ এদের চেহারাটা প্রাইমারির মতো কিন্তু কাজ করে মডেলের মতো। মানে এদের পরে যে মেইন ভার্বটা থাকে সেটা বেস ফর্মে হয়। অর্থাৎ এগুলোকে ফ্রেজাল ভার্ব বলে। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বের সাথে এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়। সেখানে টু হয়, সাপোজ টু হয়, গোয়িং টু হয়, এই ধরনের এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়ে একসাথে একটা ফ্রেজাল ভার্ব ক্রিয়েট হয়, যেটাকে বলা হচ্ছে সেমি মডেল বা অর্ধ মডেল। অর্ধ মডেল মানে বিষয়টা কি, যে চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডেল অক্সিলারির মতো। মানে মডেলের পর যেমন মেইন ভার্বটা বেস ফর্মে বসে, এগুলোর পরেও মেইন ভার্বটা বেস ফর্মে বসে, এবং এগুলোর সেন্সটা কেমন এটা আমাকে বুঝতে হবে, টাইমিংটা কেমন। বলছে অ্যাম টু, ইজ টু এবং আর টু এর ব্যবহার। বলছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য অ্যাম টু, ইজ টু, আর টু ব্যবহার হয়। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। অর্থাৎ আহ, এটাকে বলা হচ্ছে সেমি মডেলের একটি সেন্টেন্স। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, এটার ইংলিশ এরকম, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এখন এটা কেমন সেন্স যে করতে হয়, যেতে হয়? কোন জায়গায় আমরা এই ধরনের কথা বলতে পারি? মূলত বিষয়টি হচ্ছে, মনে করেন আমি যদি বলি মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা প্রতিদিন রান্না করে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা প্রতিদিন রান্না করে। আর মুক্তাকে রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক। এইটা কেন বসতেছে, কখন বসতেছে, কোন সেন্সে বসতেছে? এটা মূলত কোনো একটা কাজ করার ইচ্ছা না থাকলেও দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে বাধ্য হয়ে করা লাগে, এই সেন্সে মূলত এম টু ইজ টু আর টু বসে। মনে করেন আপনার একটা মেয়ে আছে, তাকে আপনি বিয়ে দিয়েছেন। কেউ চায় না শ্বশুর বাড়িতে তার মেয়ে খুব কষ্টে থাকুক, সবাই চায় ভালো থাকুক, সুখী থাকুক। আপনি দেখছেন আপনার মেয়েকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, অনেক কাজ করতে হয়। এই কথাগুলো আপনি আপনার নেইবার্স বা প্রতিবেশীদের সাথে বলছেন একটা আফসোস নিয়ে, যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিলাম, ওকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, 3 বেলা প্রতিদিন কাজ করতে হয়। এই যে ইচ্ছা না থাকলেও জোর করে, বাধ্য হয়ে, দায়িত্বের জন্য একটা কাজ করা লাগে, এই সেন্সে মূলত এম টু ইস টু এ আর টু এর ব্যবহার হয়। মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। আশা করি আপনারা সেন্সটা বুঝতে পারছেন। মুক্তা
ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে অফিসে যেতে হয়। যাকে কেউ কি খালি খালি অফিসে যেতে চায়? একদিন ছুটি পেলে সেই মানুষটা আনন্দে থাকে না? তাহলে অফিসে যায় কেন? অফিসে না গেলে সে বেতন পাবে না, বেতন না পেলে সে সংসার চলবে না। তাহলে এই জন্য সে অফিসে যায়, তার মানে কি তাকে যেতে হয়, তার যাওয়া লাগে, সে নিজে ইচ্ছা করে যেতে চায় না। বিষয়টা হচ্ছে এরকম, যে দায়িত্বের খাতিরে একটা কাজ করা লাগে, কর্তব্যের জন্য করা লাগে। হ্যাঁ, ছাত্রদের পড়তে হয় কেন? পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ে। যদি না পড়ে তাহলে তো পাশ করবে না। কেউ কি খালি খালি পড়তে চায়? তাহলে পড়বে কেন? ওই একটা কাজের জন্য, পাশ করার জন্য। তাহলে তার ইচ্ছা নেই পড়ার, তারপরেও পড়া লাগে, পড়তে হয়। কেন? ওই যে দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য। হ্যাঁ, ইচ্ছা না থাকলেও কাজটা করা লাগে কোনো একটা রিজনে। এইটাই হচ্ছে মূলত এম টু, ইস টু এবং আর টু এর সেন্স। আমি কি আপনাদের সেন্সটা বোঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন যে কোন সিচুয়েশনে বা কোন জায়গায় এটা ব্যবহার হয়। ওকে, দেখেন এটা বুঝতে হবে, কারণ কি আমি আপনাদেরকে বলছিলাম না যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার এবং 18টার মতো মডাল সেমি মডাল আছে। টোটাল 30টা স্ট্রাকচার। মানে আমি যদি এই বিষয়গুলো জানি, একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে নিতে পারবো বা বলতে পারবো। এটা আমি আপনাদেরকে বলছিলাম, আপনাদের মনে থাকার কথা। এখন এই 30টা সেন্সের ভিতর আপনি যখন একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 30টা বাক্য দেখবেন বা তৈরি করবেন, আমার লেখা বইটা যাদের কাছে আছে, ওই বইয়ের ভিতরে আছে দেখবেন, শুরুর চ্যাপ্টারে আছে, 30 নাম্বার বা 29 নাম্বার চ্যাপ্টারেও আছে যে একটা পার্টিকুলার ভার্বকে ব্যবহার করে কিভাবে সবগুলো সেন্টেন্স তৈরি করা হয়। তো যখন আপনি ওইগুলোর বাংলা দেখবেন, মনে করেন 30টা স্ট্রাকচার ব্যবহার করে আমি সেন্টেন্স তৈরি করলাম একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। যখন আপনি ওইগুলোর বাংলা করবেন, অনেকগুলো বাংলা অর্থ মিলে যেতে পারে। টেন্সের সাথে হোক, মডেলের সাথে হোক, সেমি মডেলের সাথে হোক, প্রায় সেম মনে হতে পারে। কিন্তু কিছু না কিছু ডিফারেন্স বা পার্থক্য আছে। এই পার্থক্যটা ভালোভাবে বোঝার জন্য আমি কিন্তু এইখানে ডিটেলসে আপনাদেরকে এই বিষয়গুলো বোঝাচ্ছি। এটা বুঝতে হবে, বিশেষ করে এইগুলো নিয়ে বেশি কনফিউশন তৈরি হয়। যেমন আমি যদি বলি মুক্তা রান্না করে, মুক্তা কুকস রাইস, এটা সহজ একটা কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। যখনই বলছি ইজ টু কুক, মুক্তাকে রান্না করতে হয়, তাহলে করতে হয় মানে কোন সেন্স? আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যখন আপনি এগুলো নেগেটিভ করবেন, যেহেতু এখানে অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, অ্যামিজার আছে, জাস্ট এদের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হবে। এই অ্যামিজারকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। তাদের স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও, আই এম নট টু টেক আ ক্লাস নাও। যখন ইন্ট্রোগেটিভ হয়, অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যেমন ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? মানে জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা তৈরি হয়ে যায়। এরপর দেখেন, আচ্ছা এখানে সেন্টেন্স প্র্যাকটিস আছে, এটা দেখা লাগবে না। ওয়াজ টু ওয়ার টু, তাহলে এম টু ইজ টু আর টু এর অর্থ আমরা দেখলাম কোন একটা কাজ করতে হয়। আর ওয়াজ টু ওয়ার টু মানে করতে হতো, আমাকে রান্না করতে হতো। আই ওয়াজ টু কুক রাইস, রহিম সাহেবকে অফিসে যেতে হতো। মিস্টার রহিম ওয়াজ টু গো টু দ্য অফিস এভরিডে, প্রত্যহ অফিসে যেতে হতো মানে অতীতে কারো করা লাগতো। রূপাকে স্কুলে যেতে হতো, এখানে ওয়াজ হবে, রূপা ওয়াজ টু গো টু স্কুল। তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়্যার টু রিড বুকস, তাদের অনুশীলন করতে হতো। অনেকে এগুলো হ্যাড টু দিয়ে করে, হ্যাড টু এর মানে কি জানেন? করতে হয়েছিল। আমি যদি বলি রহিমকে অফিসে যেতে হয়েছিল, হয়েছিল, তখন এরকম হয় রহিম হ্যাড টু গো টু অফিস। কিন্তু এটা হতো মানে অতীত, পাস্ট হ্যাবিট, পাস্টে। হ্যাবিট ঠিক না, মানে বিষয়টা এরকম, পাস্টে বাধ্য হয়ে কিছু করা লাগতো। মানে প্র্যাকটিক্যাল সেন্স যদি আমি বলি সেটা কেমন দাঁড়ায়, মনে করেন আমি আগে অনেক একদম গরিব ছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম, থালা বাসন মাজতাম, কাপড় চোপড় ধৌত করতাম। হঠাৎ একটা লটারি জিতে বড়লোক হয়ে গেছি, একটা লটারি পেয়ে বড়লোক হয়ে গেছি। এখন আমি অতীতের দিনগুলোকে স্মরণ করতেছি যে আমার আগে মানুষের বাড়িতে কাজ করতে হতো, করা লাগতো, ভাত রান্না করতে হতো, কাপড় কাচতে হতো। অর্থাৎ ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে, দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে কোনো একটা কাজ করতে হতো।
করতে হয় বললে এম টু ইস টু আর টু, করতে হতো ওয়াজ টু ওয়ার টু, জাস্ট এইটাই, আর কোনো কিছু না। এই এর সেন্সটা হচ্ছে ঠিক এমন। এরপর দেখেন এখানে আরেকটা ফ্রেজাল ভার্ব হচ্ছে, সেটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু। অর্থাৎ এই যে অ্যাম টু ইজ টু আর টু করতে হয়, ওয়াজ টু ওয়ার টু করতে হতো, তাই দেখলাম তো এতক্ষণ। এখন এই প্রত্যেকটা ভার্বের সাথে সাপোজ নামের একটা ওয়ার্ড যুক্ত হচ্ছে টু আর ওই অক্সিলারি ভার্বের মাঝে, যার বাংলা অর্থ কোনো কিছু করার কথা বা করার কথা ছিল। অর্থাৎ অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, কোন একটা কাজ কারো করার কথা। ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু, করার কথা ছিল, করার কথা ছিল। আম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। মানে একসাথে অ্যাম, ইজ, আর, সাপোজ টু, এতটুকু ধরেই হচ্ছে আমার ফ্রেজাল ভার্ব, বা এটাকে কি বলছি, সেমি মডাল অক্সিলারি ভার্ব। দেন মেইন ভার্ব গো, ড্রাইভ, ইট, দোজ আর দ্য মেইন ভার্ব। সো আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং, তোমার গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা, তার ক্রিকেট খেলার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট। যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ করবেন, এটা কিভাবে করবেন দেখেন। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরার কথা ছিল। অ্যাম সাপোজ টু হলে মাছ ধরার কথা, ওয়াজ সাপোজ টু ক্যাচ মানে ধরা, কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। তাহলে এতক্ষণ কত দূর আসলাম আমরা। এম টু ইজ টু আর টু কাউকে কোনো কাজ করতে হয়, ওয়াজ টু আর টু করতে হতো, এম ইজ আর সাপোজ টু করার কথা, ওয়াজ আর সাপোজ টু করার কথা ছিল। এবার am is আর was were going to, যেমন I am going to cook rice, আমি ভাত রান্না করতে যাচ্ছি। I am going to open a shop, আমি একটা দোকান চালু করতে যাচ্ছি। আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ। ইজ হি গোয়িং টু, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এগুলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আবার সেমি মডেল কেন বলবো বা কেন হচ্ছে। বিষয়টা হচ্ছে এই যে অ্যাম গোয়িং টু, এটা একসাথে ধরেই হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এরপরে যে ভার্ব কুক, এটা মেইন ভার্ব। ওপেন, এটা মেইন ভার্ব। লার্ন, এটা মেইন ভার্ব। অর্থাৎ এখানে পার্থক্যটা কেমন জানেন, এ দেখেন এই বিসিএস এ একটা কোশ্চেন আসছিল এরকম, মনে করেন একটা বাক্য বললাম, হি ইজ গোয়িং টু মার্কেট, অর্থাৎ সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। এই যে একটা বাক্য আপনারা দেখছেন, হি ইজ গোয়িং টু মার্কেট, অর্থটা কি বললাম, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। আরেকটা বাক্য যদি আমি বলি, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। এখন একটা কোশ্চেন এরকম ছিল, এই যে দুইটা বাক্য আমি লিখলাম, এই দুইটা বাক্যের ভিতর কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উত্তর হচ্ছে এই প্রথমটা। এখন
পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না কেন? দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? যে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। রাইট নাও আমি এখন আপনাদের শেখাচ্ছি, আই এম টিচিং ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ, ইউ আর লার্নিং ইংলিশ ফ্রম মি। কেউ একজন ভাত খাচ্ছে, তাহলে হি ইজ ইটিং রাইস, দে আর প্লেইং ফুটবল। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, মানে আমি এখনই যাচ্ছি। কিন্তু পরের যে বাক্যটি দেখেন, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর বাংলা অর্থ সে একটা দোকান খুলতে যাচ্ছে, সে একটা দোকান চালু করতে যাচ্ছে। মানে কিন্তু এইরকম না যে সে এখনই দৌড়াচ্ছে, এটা হচ্ছে নিয়ার ফিউচারকে ইন্ডিকেট করে, অর্থাৎ এর অর্থটা এরকম যে সে ভবিষ্যতে একটা দোকান খুলবে, চালু করবে, ওপেন করবে। এখনই যে দৌড়াচ্ছে বিষয়টা এরকম না। আমি এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার, মানে আমি যে এখনই দৌড়াচ্ছি এরকম না, আমি আলোচনা করব, করতে যাব, এরকম একটা পসিবিলিটি বোঝায়। অর্থাৎ এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, গোয়িং টু এর পরে যদি আরেকটা ভার্ব থাকে, এই যে ওপেন, ডিসকাস যেটা বললাম, এইটাই মূলত সেমি মডাল অক্সিলারির একটা সেন্স। মানে কাজটা করতে যাচ্ছি, করতে যাচ্ছি মানে রাইট নাও, এখনই যে করছি এরকম না, আমি এখনই কোন একটা কাজ করতেছি, রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এই যে কথাটা ইজ গোয়িং টু ওপেন আ শপ, সে একটা দোকান খুলতে যাচ্ছে, খুলতে যাচ্ছে মানে দোকান খুলবে, চালু করবে, লঞ্চ করবে, ওপেন করবে, এখনই সে দৌড়াচ্ছে না। আমার এই কথাটা কেউ কি বুঝতে পারছেন? যদি দেখেন এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, গোয়িং টু, তারপরে গিয়ে আরেকটা মেইন ভার্ব, এটা মূলত সেমি মডাল অক্সিলারি সেন্টেন্স, ফিউচার প্রবাবিলিটি বোঝায়। বোঝা গেল আমি কি বললাম? কেউ কি বুঝতে পারছেন? জি স্যার, বোঝা গেছে। কি কারণ? ওকে, এই জায়গাটা আমাকে একটু ভালোভাবে নিতে হবে, মেনটেন করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা মডাল ভার্ব নিয়ে ডিটেলসে ডিসকাস করছি আপনাদের সাথে। এটা আহ, আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং এ বা রাইটিং এ লাগবে, অ্যাপ্লাই করতে হবে। তার আগে এখান থেকে ভালোভাবে এটা ডেভেলপ করা প্রয়োজন বা দরকার। এরপর দেখেন ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, কিভাবে এই মডেলগুলোর আমরা ব্যবহার করি। তো এখানে হচ্ছে টু যুক্ত হচ্ছে, মূলত হ্যাভ এবং হ্যাজ এই দুইটা প্রেজেন্ট সেন্সে বসে, প্রেজেন্ট সেন্স। আর হ্যাড পাস্ট সেন্সে বসে। মানে হ্যাজটা মূলত কোথায় বসে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নামকে ইন্ডিকেট করলে মূলত হ্যাজ বসে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো নামকে ইন্ডিকেট করলে, আদারওয়াইজ হ্যাভ বসে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্টই হোক না কেন, হ্যাড হবে। তো হ্যাভ টু এবং হ্যাজ টু এর বাংলা অর্থ হচ্ছে কাউকে কোনো একটা কাজ করতে হবে। হ্যাড টু মানে করতে হয়েছিল, আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, এটা তার হবে, বাংলাটা একটু ঠিক করে নেবেন, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। তো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার মিতা, এই জন্য হ্যাজ টু বসছে। দেটা থার্ড পারসন বাট প্লুরাল, এই জন্য হ্যাভ টু বসছে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার, সো আই, দে, ইউ, উই এগুলো থাকলে হ্যাভ। আর হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নামকে বোঝালে হ্যাজ। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। এইখানে একটা বিষয় হচ্ছে, যখন আপনি এই বাক্যগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন যেহেতু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোকে আমরা সেমি মডাল অক্সিলারি বলছি, আমরা হ্যাভ নট টু, হ্যাজ নট টু ব্যবহার করতে পারি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে। কিন্তু এখানে যদি আপনি ডু নট বা ডাজ নট হ্যাভ টু এর ব্যবহার করেন, তাহলে সেন্টেন্সগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। মডার্ন গ্রামার অনুযায়ী নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে প্রেজেন্ট টেন্সের এই সেন্স মেনটেন করে করতে হয়, প্রেজেন্ট টেন্সের সেন্স। যেমন আমাকে সেখানে যেতে হবে না, আগে বলছেন আমাকে সেখানে যেতে হবে, এটার ইংলিশ কি, আই হ্যাভ টু গো দেয়ার। এখন আমাকে যেতে হবে না, আপনি বলতে পারেন আই হ্যাভ নট টু গো দেয়ার, এটা ওইভাবে ভুল না। কিন্তু যদি কথাটা এইভাবে বলেন,
I don't have to go there. It will be more appropriate and more perfect. যেমন আমি আপনাদের বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের ক্লাস নিয়েছিলাম, আমি সেখানে দেখিয়েছি যে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। আমরা অনেকে বলি হি হ্যাজ নট এ কার, এটা ভুল। আমরা কি বলবো? হি ডাজেন্ট হ্যাভ আ কার। কেন বলবো? ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। আমার মেইন ভার্বের সাথে নট হবে না, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে মূলত আমার ডু ডাজের ব্যবহার করতে হয়। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ আ কার। হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। হি ডিডেন্ট হ্যাভ আ কার। হি হ্যাড নট এ কার, এরকম হয় না। এটা আমি আপনাদের একটা ক্লাসে বলছিলাম, মনে থাকার কথা। তো এইখানে যে সেন্টেন্স গুলো দেখছেন, আপনার এটাকে আমরা সেমি মডাল অক্সিলারি বলছি যদিও, এটার সাথে নট বসানো যায়, কিন্তু এই বাক্যগুলোতে যদি ডু নট বা ডাজ নট হ্যাভ টু ব্যবহার করেন, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং আপনি বলতে পারেন যে এটা তো মেইন ভার্ব না, তাহলে কেন ডু নট ডাজ নট বসাবো? একটা সেন্স থেকে যদি দেখা হয়, এইখানে মূলত এই হ্যাভ, হ্যাজ, হ্যাডটাই মেইন ভার্ব। কেন জানেন? এই ডিপলি অ্যানালাইসিসটা আমি করি না, কারণ স্টুডেন্টসদের ভিতরে কনফিউশন ক্রিয়েট হয়। ওইটা যাতে না হয় এই জন্য আমি এটা করি না, তারপরেও আমি বলে ফেলছি যখন আপনাদের এটা বলি। দেখেন, আহ একটা বাক্য আমি লিখি আগে। মনে করেন আমি বললাম যে আই হ্যাভ টু ক্যাচ ফিশ। ক্যাচ ফিশ অর্থাৎ আমাকে মাছ ধরতে হবে। দেখেন, আমাকে মাছ ধরতে হবে, এই হ্যাভ টুটাকে আমি বলছি যে সেমি মডাল অক্সিলারি, ক্যাচটা হচ্ছে মেইন ভার্ব, তাই বলছি না? বাট সঠিক সেন্স বা সঠিক গ্রামার যদি আমি বুঝি বা মেনটেন করি, তাহলে মূলত এই ক্যাচটা হয় একটা নন ফাইনাইট ভার্ব, এই হ্যাভটা হয় একটা মেইন ভার্ব। যেমন আমাদের ইনফিনিটিভ আছে না, ইনফিনিটিভ কাকে বলে বলে তো? টু প্লাস ভিয়ন। যেমন ক্যাচ মানে কি? ধরা। আমি এই বাক্যটার বাংলা কি বলছি? আমাকে মাছ ধরতে হবে, তাহলে ধরতে কথাটার জন্য টু প্লাস ভিয়ন হয়। মানে আমি যেটা বলছি হ্যাভ টু ক্যাচ, মূলত এই টুটা সঠিক গ্রামার যদি মেনটেন করা হয়, এই টুটা হ্যাভের সাথে যায় না, টুটা যায় ক্যাচের সাথে। মানে টু ক্যাচ, ক্যাচ মানে ধরা, টু ক্যাচ ধরতে। কিন্তু আমরা বলি হ্যাভের সাথে, যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এটা সেমি মডাল ভার্ব। এটা কেন করা হয়? সেন্টেন্সের স্ট্রাকচার গুলোকে সহজ করার জন্য, সহজে মনে রাখার জন্য। কিন্তু অ্যাকচুয়াল গ্রামার যদি মেনটেন করা হয়, তাহলে টুটা মূলত হ্যাভের সাথে যায় না, টুটা যায় এই ক্যাচের সাথে। ক্যাচ মানে ধরা, টু ক্যাচ মানে ধরতে। এটাকে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ বলে। কিন্তু যেটা বললাম, ওই স্পোকেন রুলস বা স্ট্রাকচারকে সহজ করার জন্য, মানুষ যাতে সহজে মনে রাখতে পারে, তার জন্য এই টুটাকে হ্যাভের সাথে ব্যবহার করে। বাট এটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি কারেক্ট না। এই জন্য নেগেটিভ বা ইন্টারোগেটিভ যখন আপনি করবেন, এই দুইটা সেন্সেই করা যায়। মানে হ্যাভ নট টু গো দেয়ার, এটাও বলা যায়। ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, এটাও বলা যায়। তো আমি যেটা বলছি, ডু নট, ডাজ নট, মানে এইভাবে যদি ব্যবহার করেন, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করেন, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং মডার্ন গ্রামার অনুযায়ী মূলত এটাই হয়। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন? আমি যেটা বললাম, বোঝা গেল কোনো কিছু? এনিথিং? কিছু কি বুঝতে পারছেন? মানে আমরা যেটা বলি, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যেমন ওই যে ইউজ টু ভার্বের ব্যবহার আমরা শিখি না। ওই যে আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম, খেলতে অভ্যস্ত ছিলাম। এইখানে ইউজ টু বলছে, কিন্তু টুটা মূলত এই প্লের সাথে যায়, ইউজের সাথে না। এই জন্য যখন নেগেটিভ করি, আমি ফুটবল খেলতাম না, আই ডিডেন্ট ইউজ টু, ডিড বসালে ইউজড আর থাকে না, ইউজ হয়ে যায়। তো যখন আমি ডিডেন্ট ইউজ বলছি, ওই ইউজটা তো আমি মেইন ভার্ব হিসাবেই নিচ্ছি। মূলত ওই যে টু, টুটা ওই পরে যে ভার্বটা থাকে ওর সাথে যায়। কিন্তু ওই স্পোকেন রুলসটাকে সহজ করার জন্য, সহজে ধরে রাখার জন্য, মনে রাখার জন্য এইভাবে সেট করা হয়েছে, যে ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু। কিন্তু বিষয় হচ্ছে টুটা মূলত পরে যে ভার্বটা থাকে ওর সাথে যায়, ওটা একটা ইনফিনিটিভ, একটা নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, সাবজেক্টের পরে যে ভার্বটাকে দেখা যায়, ওইটাই মূলত মেইন ভার্ব, ওইটাই মূলত অর্থ দেয়। বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আমি আপনাদের বললাম, এটা এগুলো আমি সব ব্যাচ বা সবাইকে আমি বলি না, কারণ এটা বললে হয় কি, বারবার প্রশ্ন করে, আর ওই কনফিউশন তৈরি হয়। কনফিউশন তৈরি যত না করা যায় তত ভালো। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, প্র্যাকটিক্যালি নিতে হবে। ডিপ গ্রামারের ভিতর গিয়ে শিখে কোনো লাভ নেই। এটাতে ল্যাঙ্গুয়েজটা কঠিন হওয়া ছাড়া সহজ কোনো কিছুই হবে না। তো দেখেন, তাহলে
আমাকে কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। হ্যাঁ, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, দেখেন এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। বাংলায় এই ধরনের সেন্টেন্স আমরা বিভিন্ন কনভারসেশন বা কমিউনিকেশনে হরহামেশা ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার স্ট্রাকচার না জানার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে ইংলিশে কথা বলতে পারি না। এটা প্র্যাকটিস করতে হবে। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডেই? এখানে একটা টুডেই হবে। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? তাহলে ডাজের ব্যবহার কেন হলো? সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করিম, এই জন্য ডাজ হচ্ছে। আর যখন ডাজ বসালাম, আমার মেইন ভার্বটার হ্যাজ থাকবে না, প্রেজেন্ট ফর্মে চলে আসবে, হ্যাভ হয়ে যাবে। সো ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ রান্না করতে হবে? এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, যে রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? দেখেন এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে। আপনার বিষয়টাকে সহজ মনে হচ্ছে যে আপনি খুব সহজে পারবেন, বাট আমি ইনস্ট্যান্টলি এরকম একটা বাংলা সেন্টেন্স আপনাকে বলি, দেখবেন আপনি ইংলিশে করতে পারবেন না, কারণ এটার প্র্যাকটিস আমাদের নেই। এটার প্র্যাকটিস আমাদের নেই। আমি যদি বলি আহ করিমকে কি বইটি কিনতে হবে না, বলেন তো ইংরেজি কি? করিমকে কি বইটি কিনতে হবে না? এটা আপনি বলতে গেলে একবার হলেও আপনার বেঁধে যাবে, কেন? ওই প্র্যাকটিস নেই। তাহলে করিমকে কি বইটি কিনতে হবে না? তাহলে ডাজেন্ট করিম বাই দ্য বুক, তাই না? তাহলে জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট করিম হ্যাভ টু বাই দ্য বুক? হ্যাভ টু বাই দ্য বুক, দেখছেন? আমার তাই হয়নি। তাহলে এটা প্র্যাকটিসের অভাবে আমরা পারি না। কিন্তু এই ধরনের সেন্টেন্স বাংলায় কিন্তু আমরা হর হামেশা বিভিন্ন কনভারসেশন কমিউনিকেশনে বলি, এজন্য প্র্যাকটিসটা লাগবে। সো জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? এরপর দেখেন, আমি যদি আরেকটু সামনে আসি, এখানে আরো কিছু সেন্টেন্স দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, আমরা এটা একটু করব, কারণ এই প্র্যাকটিসটা আমাদের জরুরি। দেখেন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। তোমাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। তোমাকে অনুশীলন করতে হবে না। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে প্রতিদিন কখন ইংরেজি অনুশীলন করতে হবে? এটা কবে থেকে দিছে, বাট কখনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? কেন তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে? কেন তোমাকে অনুশীলন করতে হবে? ওয়াই। তাহলে এইটা বাংলা নেই, জাস্ট ইংলিশ আছে, দেখেন আপনারা পারেন কিনা। রিপন হ্যাজ টু গো টু লন্ডন। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বসছে। যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ হবে, ডাজের ব্যবহার হবে। ডাজ ব্যবহার হলে আর হ্যাজ থাকবে না, ওরা কিন্তু হ্যাভে চলে আসবে, কারণ হ্যাজটা থার্ড পার্সন ফর্ম, ডাজও থার্ড পার্সন ফর্ম। পরপর দুটো থার্ড পার্সন ফর্ম বসতে পারে না, ডাজ বসলে ওটা হ্যাভ হয়ে যাবে। তাহলে রিপন হ্যাজ টু গো টু লন্ডন। রিপনকে লন্ডনে যেতে হবে। রিপনকে লন্ডনে যেতে হবে না, রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? অর্থ কি? রিপনকে কি লন্ডনে যেতে হবে না? তোমাকে কি বই পড়তে হবে না? বলেন তো ইংরেজি কি? ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক? ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক? রহিমকে কি মাছ ধরতে হবে না? ডাজেন্ট রহিম হ্যাভ টু ক্যাচ ফিশ? তাহলে এই যে প্র্যাকটিসটা করতে হবে। ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কখন লন্ডনে যেতে হবে? এগুলো বাংলা সেন্টেন্স বলতে খুব সহজ মনে হয়, খুব ইজি মনে হয়, বাট ইংলিশ কিন্তু অতটা সহজ না। প্র্যাকটিস না থাকলে আমরা এটা পারবো না। এবার আসি হ্যাড। হ্যাড টু হচ্ছে, যে সাবজেক্টই হোক, হ্যাড টু করতে হয়েছিল বোঝায়। যখন আপনার নেগেটিভ হবে, ডিডের ব্যবহার হবে, ডিডেন্ট হ্যাভ টু। মানে ডিড বসলে, মানে ডিডও পাস্ট ফর্মের ভার্ব, হ্যাডও পাস্ট ফর্মের ভার্ব। সো ডিড বসলে আর হ্যাড থাকবে না, ওটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, হ্যাভ হয়ে যাবে। ইন্টারোগেটিভে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান। নেগেটিভ ইন্টারোগেটিভে
ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বি, মানে ডিড বসা মাত্রই হ্যাভ হয়ে যাবে, হ্যাড থাকবে না। জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা, সেখানেই হ্যাড থাকবে। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে মাছ ধরতে হয়েছিল, জাকির হ্যাড টু ক্যাচ ফিশ, জাকির হ্যাড টু ক্যাচ ফিশ। জাকিরকে মাছ ধরতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ, ডিডেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। এরকম হয়। তাহলে এইখানে কি বলছে, জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। তাহলে এইভাবে এই প্র্যাকটিসটা আমাদের কিন্তু করতে হবে। প্র্যাকটিস ছাড়া ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট সম্ভব নয়। এরপর আরেকটা মডেল ভার্ব, ওইখানে আমরা আবার আসবো। আগে তার আগে এটা আমরা একটু শেষ করি। উড লাইক টু, দেখেন এই একটা ভার্ব, এটাকেও সেমি মডাল অক্সিলারি ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলে। কিসের কথা বললাম, উড লাইক টু। আবারও বোঝেন, উড লাইক টু। আমরা জানি উড লাইক টু এবং ওয়ান্ট, WANT, উভয় এর অর্থ হলো চাওয়া। কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক নেওয়া অর্থ প্রকাশ করে। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করে ভদ্রভাবে কথা বলতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ মনে করেন আপনি আমার সামনে স্পিকিং করবেন, একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন। আপনি এখন বলছেন, নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক, ইট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, ইট উইল ক্রিয়েট মোর পলাইটনেস। বাট আপনি যদি বলেন আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক, এটা ইনফর্মাল অর্থ আসে, নিজের ইচ্ছায় কোনো কিছু বলা এরকম আসে। আর উড লাইক টু ব্যবহার করলে ভদ্রতার সহিত কোনো কিছু চাওয়া বোঝায়। এই জন্য ওয়ান্ট, WANT এর পরিবর্তে উড লাইক টু ব্যবহার করবেন, সাবজেক্টের পরে এটা বসে। এইটাকে কি বলে, এটাকে বলা হয় একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, মানে জাস্ট একটা ফ্রেজাল ভার্ব। এরপরে মেইন ভার্বের বেস ফর্ম থাকে, যেমন আমি সেখানে যেতে চাই, আইড লাইক টু গো দেয়ার। অর্থাৎ উড লাইক টু এটা সেমি মডাল ভার্ব, দেন গো এটাকে আমি মেইন ভার্ব বলছি। আমি বরিশালে যেতে চাই, আইড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে একটি গান গাইতে চায়, মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। ও নাচতে নাচতে গান গাইতে চায়। আচ্ছা, আহ মিমি উড লাইক টু সিং আ সং, তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়, দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আমি এক গ্লাস পানি পান করতে চাই, আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। নীলা আপা জাকিরের সাথে কথা বলতে চান, নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ইউজ ইট। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট উড এটা সাবজেক্টের আগে আসবে। আপনি কি আমাকে সাহায্য করতে চান, উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি। কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়, উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক, উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক। তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও, উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস, উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস। রহিম কি মোস্তাকের কাছে পড়তে চায়, উড রহিম লাইক টু লার্ন উইথ মুস্তাক, উড রহিম লাইক টু লার্ন উইথ মুস্তাক। এর আগে আপনি WH ওয়ার্ড অ্যাড করতে পারেন ইনফরমেশন দিতে। আপনি কি খেতে চান, হোয়াট উড ইউ লাইক টু ইট। অর্থাৎ আগে WH ওয়ার্ড, দেন উড অর্থাৎ অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন লাইক টু প্লাস ভার্ব পিওন। অর্থাৎ আইড লাইক টু ইট ব্রেড, আমি রুটি খেতে চাই। আপনি কখন রাতের খাবার খেতে চান। এইগুলো আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল বলি আমাদের বাংলায় বিভিন্ন কনভারসেশন, বাট একটু প্র্যাকটিস করতে পারলে ইংলিশেও বলা সম্ভব। আপনাদের এই জায়গাটা একটু প্র্যাকটিস করতেই হবে, এর কোনো আল্টারনেটিভ ওয়ে নাই। আপনি কখন রাতের খাবার খেতে চান, ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার, ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার। আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই, আইড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. আইড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়, ওয়াই উড জাকির লাইক টু স্টাডি,
ওয়াই উড জাকির লাইক টু স্টাডি? সুমন কেন বিদেশে যেতে চায়? ওয়াই, এখানে উডটা আগে আসবে, এটা একটু ভুল আছে, ঠিক করে নিবেন। ওয়াই উড সুমন, ঠিক আছে? এটা কি হবে? ওয়াই উড সুমন। আমার লেখা বইটা যাদের কাছে আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতে এই প্রত্যেকটা বিষয় ডিটেলসে ভেঙে ভেঙে দেওয়া আছে। যারা বইটা নেননি এখনো পর্যন্ত, নেওয়ার চেষ্টা করবেন। বইটা কাছে থাকলে এই শেখাটা আপনার কাছে অনেক ইফেক্টিভ হবে। আপনি যদি এটার পিডিএফ দিতে বলেন, এটার পিডিএফ হচ্ছে ইন্ডিভিজুয়াল পিডিএফ ফাইল আছে আমার কাছে, আমি সেটা দিব আলাদা আলাদা। সেটা থেকে দেখার থেকে একটা হার্ড কপি বই থাকলে পড়াটা অনেক ইফেক্টিভ হয়, গোছানো পদ্ধতিতে সব এক জায়গায় পাওয়া যায়, পড়াটা অনেক বেশি ফ্রুটফুল হয়। কোর্স আপনি করছেন 2,000 টাকা খরচ করে, কোর্স 3 মাস পর শেষ। একটা বই সাথে থাকলে সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারবেন। আমার এই স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইয়ের ভিতরে 100+ মোস্ট ইম্পর্টেন্ট স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে। 100+ আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিক আছে প্র্যাকটিসের জন্য। 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে। 10+ রিডিং স্টোরি আছে, যেটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য দরকার। এছাড়া গ্রামার বা রাইটিং এর পার্ট তো আছে। 1,200+ ভোকাবুলারি আছে, এবং সেই ভোকাবুলারি গুলো ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি, যেগুলো আমি এই ক্লাসেই আপনাদের প্র্যাকটিস করাবো ওই বইটা থেকে। ভোকাবুলারি শিখতে গেলে ইংলিশ টু ইংলিশ শিখতে হয় প্র্যাকটিক্যাল এক্সাম্পলে, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়, কখনো বাংলা ভাবতে হয় না। যেমন ইম্পর্টেন্ট, I can say necessity, I can say crucial, crucial, essential। হ্যাঁ, সো ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি পড়লে 50টা ভোকাবুলারি ডেভেলপ করতে পারলে 500 ভোকাবুলারি শেখা হয়ে যায়। এবং এইটা আমি শেখাবো। যারা এখনো পর্যন্ত বইটা নেননি, যদি টাকা পয়সার সমস্যা না থাকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আমার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা নাম্বার দিয়ে দিবেন, অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। ওয়েবসাইটের লিংক আপনাদের এই পেইড গ্রুপেও দেওয়া আছে। 2 থেকে 3 দিনের ভিতর বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। তো দেখেন, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও, হাউ উড ইউ লাইক টু হেল্প মি। আর যেটা বললাম, আজকের এই ক্লাস শেষ হলে আমি আপনাদের একটা কনভারসেশন গ্রুপ করে দিব হোমওয়ার্ক প্র্যাকটিসের জন্য। কারণ এই মডেলের পর আমার আরেকটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এরপরেই আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের ভিতরে যাব। প্রচুর সেন্টেন্স ট্রান্সলেট করতে হবে, ড্রিল প্র্যাকটিস করতে হবে ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। কোনো কিছু বাংলায় ভাবলে যেন ইনস্ট্যান্টলি ইংলিশে করতে পারেন বা বলতে পারেন। আপনাদেরকে দিয়ে রিডিং প্র্যাকটিস করাবো, স্পিকিং প্র্যাকটিস করাবো। তার আগে কিছু হোমওয়ার্ক আমাদের কমপ্লিট করতে হবে, এই জন্য আমি আলাদা আলাদা করে 2টা কনভারসেশন গ্রুপ করে দিব, একটা ছেলেদের থাকবে একটা মেয়েদের থাকবে। আপনারা সেইখানে আমি যে টাস্ক গুলো দিব, হোমওয়ার্ক গুলো দিব হোয়াটসঅ্যাপে, আপনারা সেটা সাবমিট করবেন। আজকের ক্লাস শেষ হলেই আমি কনভারসেশন গ্রুপটা করে দিব, কারণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা দরকার এখন। ঠিক আছে, আমি এটা করে দিব। তো দেখেন, কে তোমাকে সাহায্য করতে চায়, হু উড লাইক টু হেল্প ইউ? করিম সাহেব আমাকে সাহায্য করতে চায়, মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। কাকে আপনি সাহায্য করতে চান, হুম উড ইউ লাইক টু হেল্প? আমি আমার বোনকে সাহায্য করতে চাই, আইড লাইক টু হেল্প মাই সিস্টার, আইড লাইক টু হেল্প মাই সিস্টার। ওকে, সো এটা হচ্ছে উড লাইক টু। আরেকটা ভার্ব আছে, এটা আমাদেরকে একটু শেষ করতে হবে, দেখতে হবে, সেটা হচ্ছে হ্যাড বেটার এবং উড রাদার। অর্থাৎ এই ভার্বটাকেও একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। কোনটা? হ্যাড বেটার এবং উড রাদার। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি, তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি বরং আজ নাই বা গেলে। এই কথাগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো? ইউ হ্যাড বেটার স্টে টুডে, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন, সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো। করিমের বরং এই কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি, উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। তোমার বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হোসেন। তুমি আজ নাই বা গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে। মানে হ্যাড এন্ড বেটার না, এগুলো যখন নেগেটিভ হয় একটু বোঝেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাড বেটার নট, নটটা ফুল ফর্মে বসবে বেটারের পর, তারপর মেইন ভার্ব। অর্থাৎ আমরা তো
উইল নট কে ওন্ট বলছি, বা ডিডেন্ট বলছি, হ্যাজেন্ট বলছি, হ্যাভেন্ট বলছি, এটা কিন্তু হ্যাডেন্ট এরকম না। এটা হচ্ছে মানে এই যে স্ট্রাকচারটা, এইটার নেগেটিভ করতে গেলে হ্যাড বেটার নট, হ্যাড বেটারের পর নট, অর্থাৎ এটা ব্যবহার না করাই তোমার জন্য ভালো হবে। ইউ হ্যাড বেটার নট ইউজ ইট, ঐশীর বরং এখন গোসল না করাই ভালো। ঐশী হ্যাড বেটার নট ব্যাথ নাও, তোমার বরং এদিক ওদিক না ছোটাই ভালো হবে। ইউ হ্যাড বেটার নট অন্ডার অ্যাবাউট, করিমের বরং রহিমের সাথে কথা না বলাই ভালো হবে। করিম হ্যাড বেটার নট টক টু রহিম, তাকে এ কথা না বলাই বরং আমাদের জন্য ভালো হবে। উই হ্যাড বেটার নট টেল হিম দিস, জাকির সাহেবের বরং এ দুধ না পান করাই ভালো হবে। মিস্টার জাকির হ্যাড বেটার নট ড্রিঙ্ক দিস মিল্ক, আমার বরং এই কাজটি করা ভালো। আই উড রাদার ডু দিস ওয়ার্ক। মানে হ্যাড বেটার এবং উড রাদার এটা একটার পরিবর্তে আরেকটা আপনারা ব্যবহার করতে পারেন। তোমার বরং ভাত খাওয়া উচিত, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার ইট রাইস, তোমার বরং সরি ইউ উড রাদার ইট রাইস, তোমার বরং রুটি খাওয়া উচিত। ইউ উড রাদার ইট ব্রেড, ইউ উড রাদার ইট ব্রেড। হ্যাঁ, আহ, আমার বরং এ পথে না যাওয়াই ভালো। উই উড রাদার নট গো দিস ওয়ে, দেখেন উই উড রাদার নট, হ্যাড বেটার নট, নটটা কিন্তু এগুলোর পরে, এরপর মেইন ভার্ব। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো, উই উড রাদার গো দ্যাট ওয়ে, মানে এখানে নট না, এই দেখেন উই উড রাদার গো দ্যাট ওয়ে। তাহলে আমি যদি এবার প্রত্যেকটা সেন্টেন্স মানে এই পর্যন্ত যেগুলো আমি দেখালাম, আমি যদি আলাদাভাবে লিখে দেই বা করে দেই, আপনারা নিজেরা এটার সেন্সটা বুঝতে পারেন কিনা এই জায়গাটাতে একটু প্রত্যেকে ফোকাস করবেন। আমি লিখে দেখাচ্ছি, আহ, এই পর্যন্ত যতগুলো দেখালাম, ঠিক আছে? তো একটু ফোকাস করবেন ভালোভাবে। মনে করেন একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আমি করব, হি ইজ টু ড্রাইভ আ কার, তা এই বাক্যটার বাংলা কি হবে? হি ওয়াজ টু ড্রাইভ আ কার, এইটার বাংলা কি হবে? হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, এইটার বাংলা কি হবে? হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, এটার বাংলা কি হবে? হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। হি, এই বাক্যটা হয় না, এটা দরকার নেই, ওয়াজ গোয়িং টু হয় না, ইজ গোয়িং টু। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, দেন হি হ্যাড টু ড্রাইভ আ কার, দেন হি উড লাইক টু, উড লাইক টু ড্রাইভ আ কার, then he had better, or you can say would rather drive a car। এই যে বাক্যগুলো আমি লিখলাম, এখানে টোটাল কয়টা বাক্য হলো আমরা যদি একবার একটু দেখি, 9টা। এই 9টা বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থ আপনাদের ভিতর থেকে কে বলতে পারবেন? প্লিজ প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন। এখানে রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, আপনারা যদি কেউ বলতে চান তাহলে এটা একটু প্রেস করবেন। আমি আপনাদের কাছ থেকে একটু শুনবো যে আপনারা কি বুঝলেন, এটা পারবেন কিনা। আমি যাকে ডাকবো সে জাস্ট আনমিউট করে কথা বলবেন, অন্যরা একটু মিউট রাখবেন। হ্যাঁ, এবার প্রেস করেন, রেইজ হ্যান্ড প্রেস করেন, কে কে বলতে পারবেন এই বাক্যগুলোর, অর্থাৎ এখানে 9টা বাক্য আমি লিখছি, এই 9টা বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থ কি, তাহলে আমি বুঝবো এতক্ষণ যেটা পড়ালাম আপনারা ধরে রাখতে পারছেন, মনে রাখতে পারছেন। Praise the raise hand option. Idris Molla, unmute your microphone. স্যার হ্যালো, বলবো? না, একটু পরে। ইদ্রিস, হ্যাঁ আপনি বলেন, জোরে লাউডলি বলবেন, অন্যরা একটু মিউট রাখেন। দেখাচ্ছি, হ্যাঁ বলেন। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি ইজ হয়েছিল সাপোজ না, টু ড্রাইভ আ হয়নি কার। আপনার। আর কেউ? আর কেউ যে পারবে না সে ওইখানে স্টপ।
যে পারবে অন্যরা মিউট রাখবেন প্লিজ। এমডি মামুন হোসাইন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। এমডি মামুন হোসাইন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, পড়েন আপনি, বলেন কি হবে। হ্যালো। হ্যাঁ, প্লিজ রিড ইট প্রপারলি। মানে এটা চালানোর কথা ছিল, চালাবে না। এই বাসে সরকার মানে গাড়িটা চালানোর কথা ছিল। হয়নি, হচ্ছে না। ঠিক আমি আছে। এগুলো পড়াই, আমি এরকম বলিনি তো। আমি কি এটা বলছি? আচ্ছা ইউনুস, আপনি বলেন তো, আনমিউট করেন। ইউনুস। হ্যাঁ, আপনি লাউডলি পড়বেন, পড়েন। এই তো ড্রাইভে কার তাকে গাড়ি চালানোর তাকে এই এই ড্রাইভে কার তাকে গাড়ি চালাতে হতো। তো ড্রাইভে কার তাকে গাড়ি হয়নি, চালানো হয়েছিল। আপনার তো প্রথমেই ভুল গেল। আর কে বলতে পারবেন? হ্যালো। আর রুহান আহমেদ বলেন, লাউডলি পড়েন, রুহান আহমেদ। ড্রাইভার কার তাকে একটি গাড়ি চালাতে হয়। হি ওয়াজ হি ওয়াজ টু ড্রাইভ আ কার তাকে একটি গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার তাকে একটি গাড়ি চালানোর কথা। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার সে একটি গাড়ি চালাইতে। মিস্টেক। আর কেউ? ক্লিয়ার করতে হবে। আর কে পারবেন বলেন। ফরিদুল, ফরিদুল ইসলাম, আপনি পারবেন? ওকে, হ্যাঁ পড়েন শুরু থেকে। হি ইজ টু ড্রাইভ এ কার হ্যাঁ। তার গাড়ি চালাতে হয়। হ্যাঁ। হি ওয়াজ টু ড্রাইভ এ কার হুম। তার একটি গাড়ি চালাতে হয়েছিল। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার হয়নি, তার গাড়ি চালানোর কথা ছিল। হচ্ছে না। বলবো আর কে পারবেন? হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার। এখনো পর্যন্ত একজনও পারলে না, তাহলে আমি এতক্ষণ কি পড়ালাম? এই 1 ঘন্টা ধরে আমি এত ডিটেলসে বোঝালাম প্রত্যেকটা বিষয়, আপনারা কেউ নিতে পারলেন না। এগুলো তো রকেট সায়েন্স না, জাস্ট ছোট ছোট কিছু সেন্টেন্স প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলেই পারা যায়, এগুলো না ডেভেলপ করতে পারলে তো ভাষার ডেভেলপমেন্টটা আসবে না। আচ্ছা, আরিফ রহমান, মিস্টার আরিফ রহমান, পারবেন? ওয়ালাইকুম আসসালাম, প্লিজ পড়েন তো এটা। একটি গাড়ি চালাতে হয়। রাইট। কথা বলে জানা হলো হি ওয়াজ টু ড্রাইভ এ কার একটি গাড়ি চালাতে হতো। হুম। হি ইজ টু ড্রাইভ এ কার একটি গাড়ি চালাতে হয়। না, হি ওয়াজ এটার অর্থ কি? হি হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার মানে তার একটি গাড়ি চালানোর কথা। আর হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার মানে তার গাড়ি চালানোর কথা ছিল। তারপর হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার সে হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে যাচ্ছে। রাইট, হি তারপর হ্যাজ টু ড্রাইভ এ কার হি হ্যাজ টু ড্রাইভ এ কার। না দেখেন, ক্লিয়ার করতে হবে। আমি বলে দিই আপনাদের আপনাদের আমি তো রেকর্ড ক্লাস দ্রুত দিয়ে দিব। রেকর্ড ক্লাস দেওয়ার পর এই সেন্টেন্সগুলো, যে 9টা সেন্টেন্স এখানে লিখলাম, আমি বলে দিচ্ছি, আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই পারলে এখনই করবেন, এই 9টা সেন্টেন্সের বাংলা অর্থ খাতায় লিখবেন। লিখে এই ড্রাইভের পরিবর্তে নতুন আরেকটা ভার্ব নেবেন। যেমন আমি যদি বলি হি ইজ টু রাইট, রাইট হলে তার এ কার হয় না, সব ভার্ব চেঞ্জ করলে অবজেক্ট চেঞ্জ হয়ে যায়। হি ইজ টু রাইট আ বুক, আ লেটার। এরকম নতুন একটা ভার্ব দিয়ে এরকম 9টা সেন্টেন্স করবেন এবং তার বাংলা লিখবেন। আগে বোঝেন, হি ইজ টু ড্রাইভ আ কার,
তাকে গাড়ি চালাতে হয়। একটা কাজ কাউকে বাধ্যতামূলকভাবে করতে হয়, করার ইচ্ছা না থাকলেও করা লাগে, করতে হয়। তাহলে তাকে বই পড়তে হয়, হি ইজ টু রিড বুক। আমাকে গান গাইতে হয়, আই অ্যাম টু সিং আ সং। তোমাকে মাছ ধরতে হয়, ইউ আর টু ক্যাচ ফিশ। তাকে স্কুলে যেতে হয়, হি ইজ টু গো টু স্কুল, এরকম। আর হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। দেখেন 2 নাম্বার এবং 7 নাম্বার, হি হ্যাড টু ড্রাইভ আ কার এর বাংলা অর্থ তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ওয়াজ টু ড্র পিকচার, তাকে ছবি আঁকতে হতো। হি হ্যাড টু ড্র পিকচার, তাকে একটা ছবি আঁকতে হয়েছিল। আই ওয়াজ টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হতো। আই হ্যাড টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হয়েছিল। আই ওয়াজ টু রাইট আ লেটার, আমাকে চিঠি লিখতে হতো। আই হ্যাড টু রাইট আ লেটার, আমাকে চিঠি লিখতে হয়েছিল। দে ওয়ার টু গো টু স্কুল, তাদের স্কুলে যেতে হতো। দে হ্যাড টু গো টু স্কুল, তাদেরকে স্কুলে যেতে হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন, হতো অতীতে কারো কোনো কাজ করা লাগতো, করতো, পাস্ট হ্যাবিট। আর হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। বাংলা মনে রাখেন, আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। তোমার বইটা পড়ার কথা, ইউ আর সাপোজ টু রিড দ্য বুক। তোমার তো আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা, ইউ আর সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে। ইউ আর সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে। তার মাছ ধরার কথা, হি ইজ সাপোজ টু ক্যাচ ফিশ। তার আজ লন্ডনে যাওয়ার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু গো টু লন্ডন। তার গাড়ি চালানোর কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। আমার ভাত খাওয়ার কথা ছিল রহিমের বাড়িতে। কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স, বাংলায় আমরা বলি না, ইংলিশে পারি না কেন? এই প্র্যাকটিস না থাকার কারণে। তাহলে আই ওয়াজ সাপোজ টু ইট রাইস অ্যাট রহিমস হোম। আই ওয়াজ সাপোজ টু ইট রাইস অ্যাট রহিমস হোম। তোমার কি আজ ইংরেজি শেখার কথা ছিল? ওয়ার ইউ সাপোজ টু লার্ন ইংলিশ টুডে। দেখছেন, তোমার কি আজ ইংরেজি শেখার কথা ছিল? ওয়ার ইউ সাপোজ টু লার্ন ইংলিশ। তোমার কি আজ ইংরেজি শেখার কথা? আর ইউ সাপোজ টু লার্ন ইংলিশ। তোমার ভাত খাওয়ার কথা, ইউ আর সাপোজ টু ইট রাইস। তোমার কি ভাত খাওয়ার কথা? আর ইউ সাপোজ টু ইট রাইস। তোমার কি আমাদের বাড়িতে ভাত খাওয়ার কথা ছিল? ওয়ার ইউ সাপোজ টু ইট রাইস আওয়ার হাউস, আওয়ার হোম। সো practice makes a man perfect. You have to practice a lot by making negative interrogative, and you have to transform all the sentences. He is going to drive a car, সে গাড়ি চালাতে যাচ্ছে। He is going to eat rice, সে ভাত খেতে যাচ্ছে। I am going to discuss about the topic, আমি বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। He has to drive a car, তাকে গাড়ি চালাতে হবে। আই হ্যাভ টু ড্রাইভ আ কার, আমাকে গাড়ি চালাতে হবে। দে হ্যাভ টু প্লে ফুটবল, তাদের ফুটবল খেলতে হবে। রহিম হ্যাজ টু ক্যাচ ফিশ, রহিমকে মাছ ধরতে হবে। আই হ্যাভ টু গো টু অ্যাব্রোড, আই হ্যাভ টু গো অ্যাব্রোড, আমাকে বিদেশে যেতে হবে। রহিম হ্যাজ টু ড্র পিকচার, রহিমকে ছবি আঁকতে হবে। হ্যাভ টু এবং হ্যাজ টু দুটোই সেম অর্থ, হবে, করতে হবে, বাধ্যতামূলকভাবে করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। হ্যাড টু মানে করতে হয়েছিল, আই হ্যাড টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হয়েছিল। আর আই ওয়াজ টু প্লে ফুটবল, ফুটবল খেলতে হতো। পার্থক্যটা বোঝেন। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। আই উড লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। দে উড লাইক টু টক উইথ ইউ, সে তোমার সাথে তারা তোমার সাথে কথা বলতে চায়। হি হ্যাড বেটার অর উড রাদার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো ভালো। আমি আরেকবার ক্লিয়ার করে বলি, হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা, তার গাড়িটা চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা ছিল, তার একটা গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার অর উড রেদার ড্রাইভ আ কার, তার বরং একটি গাড়ি চালানো ভালো, তার বরং একটি গাড়ি চালানো ভালো। এই 9টি সেন্টেন্স আমি আপনাদেরকে প্রোভাইড করব, এবং আপনারা প্রত্যেকেই, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, এই 9টি সেন্টেন্সের বাংলা যেভাবে আমি বললাম একটা খাতায় উঠাবেন, উঠায় বাংলা লিখবেন। এবং লেখার পর
জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। লেখার পর নতুন একটা ভার্ব দিয়ে এরকম 9টি সেন্টেন্স আপনারা তৈরি করবেন, নতুন একটা ভার্ব দিয়ে। আমি আবারও বলছি, এটা আপনারা তৈরি করবেন। তাহলে দেখেন, আপনারা কিন্তু জাস্ট এই সেন্টেন্স গুলোরই বাংলা বলতে পারছেন না। তাহলে এখান থেকে তো নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ, সেটা তো আরো দূরের কথা। তাহলে সেখানে আমাদের যেতে হবে। বোঝাতে পারছি আমি কি বললাম? আমরা তো এই সেন্টেন্সগুলোরই বাংলা একসাথে করতে পারছি না, আবার তো প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে যেতে হবে। ওই যে বললাম না, যে আই হ্যাভ টু ক্যাচ ফিশ, আমাকে মাছ ধরতে হবে। তোমাকে কি মাছ ধরতে হবে? ডু ইউ হ্যাভ টু ক্যাচ ফিশ, তাকে কি মাছ ধরতে হবে? হ্যাজ, সরি, ডাজ ই হ্যাভ টু ক্যাচ ফিশ, তাকে কখন মাছ ধরতে হবে? ওয়েন ডাজ ই হ্যাভ টু ক্যাচ ফিশ। এইগুলো তো আরো দূরের কথা, আগে তো আমাকে মেইন সেন্টেন্সগুলো কভার করতে হবে। বুঝতে পারছেন আমি কি বললাম? তাহলে যারা পারবেন, প্রত্যেকটা সেন্টেন্সের এখানে 9টা সেমি মডেল ভার্বের স্ট্রাকচার আমি দিয়েছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দিয়েছি, এই ক্লাস রেকর্ডও দিয়ে দিব। এখন হচ্ছে প্র্যাকটিসের বিষয়, কোনো পিডিএফ ফাইল পড়ার বিষয় না, অন্য কোনো কিছু করার বিষয় না। আপনাকে কাজ করতে হবে, খাতায় লিখতে হবে রেকর্ড ক্লাস দেখে। মনে রাখেন বিষয়টা। অনেকে বারবার বলে পিডিএফ নে পড়তেছি না, এ পারতেছি না, ও পারতেছি না। এগুলো পারা না পারার কোনো বিষয় না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। যদি আপনি লাইভ ক্লাস করে থাকেন, সেন্টেন্স আপনাকে আপনার মতো করে তৈরি করতে হবে, খাতায় লিখতে হবে রেকর্ড ক্লাস দেখে। এটা হচ্ছে এখনকার কাজ। এখন এখানে আমরা সেন্টেন্স গুলো তৈরি করব। আর যেটা বললাম, নতুন একটা ভার্ব দিয়ে এরকম 9টা সেন্টেন্স আপনি আপনি ইংলিশে তৈরি করে পাশে বাংলাটা লিখবেন। এরপর যদি মনে হয় আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে, আপনি পারছেন, তাহলে চেষ্টা করবেন প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা। এইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। বাট যদি কেউ আগে থেকে পারেন তো করবেন। আর এর ভিতরে আমি মানে আগামীকাল দুপুরের ভিতরেই, আমি দেখি রাতে পারি যদি করবো, না হলে আগামীকাল দুপুরের ভিতরে আমি আপনাদের কনভারসেশন গ্রুপ করে দিব। সেখানে আপনারা এই যে হোমওয়ার্ক গুলো দিচ্ছে এগুলো আপনারা সাবমিট করবেন। আমি আপনাদের বোঝাতে পারলাম আমরা কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের দিকে মুভ করতেছি। এখন এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এটা ডেভেলপ করতে না পারলে প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এ গিয়ে আমরা ধরা খাবো, আমরা ভালোভাবে সেটা করতে পারবো না, কনফিউশন ফেস করব। আর এগুলো ক্লিয়ার থাকলে দ্রুত স্পিকিং করতে পারবো বা রিটেন ইংলিশে এক্সপার্ট হতে পারবো। ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি আপনাদের? স্যার, স্যার, আমাদেরকে পিডিএফ দেবেন না? হ্যাঁ, দিব না কেন, অবশ্যই দিব। সবগুলো ক্লাসের পিডিএফ দিব। হ্যাঁ, আজকেটাও দিয়ে দিব। এই যা যা দেখালাম এগুলো পিডিএফ থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, পিডিএফ পাবেন। স্যার, ওইটা একটু দয়া করে দিতে। আচ্ছা, না এগুলো তো আমার পাওয়ার পয়েন্ট স্লাইড, এই স্লাইডের সাথে তো পিডিএফ, এই এই লেখাগুলোই পিডিএফ এ আছে, বাট এটা অন্যভাবে সাজানো, পিডিএফ এ একভাবে সাজানো, এইটা হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। চেষ্টা করবেন আমি যেটা বললাম বইটা নেওয়ার, বইটা নেওয়া থাকলে ওইখানে একদম পরিষ্কার ভাবে, স্বচ্ছভাবে, সুন্দরভাবে আপনার কাছে সব থাকবে। হার্ড কপি একটা বই থাকলে আহ, একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় শেখা যায়, বোঝা যায়। এই যে মডেল, আমার বইয়ের দেখেন আপনারা, 15, 16 বা 17 চ্যাপ্টার থেকে 23 বা 24 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত সবই হচ্ছে এই মডেল আর সেমি মডেলের ক্লাস। এই কয়টা চ্যাপ্টার যদি ভালোভাবে কভার করা যায়, এই মডেল সেমি মডেল নিয়ে কোনো সমস্যা হয় না। আর সেখানে তো আরো লাইভ ক্লাসও করছেন, যেটা না বোঝা সেটাও তাহলে একটু বুঝতে পারবেন। চেষ্টা করবেন যদি পারেন, ঠিক আছে। আর আমি রেকর্ড পিডিএফ দিয়ে দিব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। আর যদি কোনো কোশ্চেন বা সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে জানায়, আমি কথা বলবো। গুড নাইট, আল্লাহ হাফিজ টু অল অফ ইউ।